সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস ইউল্যাবের শিক্ষক অলিউর শান এবং আমার সঙ্গে আছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস.এম. জাহাঙ্গীর। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 15 জানুয়ারি 2026। শেখ হাসিনার শাসনামলের 15 বছরের ঠিক এই দিনটিতে কী কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসেন। 2010 ভারত বিরোধীদের নিয়ে আন্দোলনের চিন্তা বিএনপির। 2011 হারিয়ে যাচ্ছে খাল। 2012 ঝিনাইদহে আরও এক স্কুল ছাত্রকে অপহরণ করে হত্যা। 2015 রাজধানীতে 46,000 ইয়াবাসহ গ্রেফতার 5। 2016 পুলিশের নির্যাতনে হাফেজ মাসুদের মৃত্যু হয়েছে। 2017 ছাপার পর পাঠ্য বই সংশোধনের দায়িত্ব নিচ্ছে না কেউ। 2021 রোহিঙ্গা গণহত্যার নীল নকশা করা হয় 1966 সালে। দর্শক, শিরোনামগুলো দেখলাম, এবার শুনবো আলোচনা। প্রথমেই যাচ্ছি অলিউর শান আপনার কাছ থেকে। আমরা 2010 সালের একটি সংবাদের শিরোনামে দেখলাম ভারত বিরোধীদের নিয়ে আলোচনার আন্দোলনের চিন্তা বিএনপির। 24-এর গণ অভ্যুত্থানও কিন্তু এক প্রকার ভারত বিরোধিতা প্রকট রূপ লাভ করে এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে দেখেছি নানান ইস্যুতে ভারতের হস্তক্ষেপ বা বাংলাদেশের রাজনীতিতে তাদের এক ধরনের কর্তৃত্বর বিরুদ্ধেই বা বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে ভারতের যে বিগত সময়ের হস্তক্ষেপ, এগুলো নিয়ে নানান সময় নানান আন্দোলন সংগ্রাম বা কথাবার্তা হয়েছে। সর্বশেষ আমরা দেখেছি কিছুদিন আগে ক্রিকেটার মোস্তাফিজকে ইস্যু করে এক ধরনের সম্পর্কের বৈরিতা দেখা দিয়েছে। আপনার কি মনে হয় যে বাংলাদেশের রাজনীতি যে আন্দোলন বিগত সময়ের বা চলমান আন্দোলন, রাজনৈতিক দলগুলো সঠিক পথেই এগোচ্ছে, যে ভারত বিরোধী মানসিকতা, ইনফ্যাক্ট বিএনপির মতো বড় রাজনৈতিক দল ভারত বিরোধী মানসিকতা নিয়ে এগোচ্ছে, এটা কি সঠিক? আবার অন্যদিকে দেখেন প্রতিবেশী ভারত, ল্যান্ডলকড আমরা, তো সেই জায়গায় প্রতিবেশী তো বদলানো যাবে না, সম্পর্ক হয়তো বদলানো যেতে পারে কিন্তু প্রতিবেশী বদলানো যাবে না। সেই জায়গা থেকে এই দুটি দেশেরই এই ধরনের যে মানসিকতা বা কূটনৈতিক যে সম্পর্ক, এটি আসলে পরিণতি কোন দিকে যাবে বা দুই পক্ষেরই কি করা উচিত? একটা হচ্ছে যে রাজনৈতিক মঞ্চে ভারত বিরোধিতা বাংলাদেশের জন্য সবসময় একটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ ছিল এবং এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা সেটি বিভিন্ন সময় দেখেছি, গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ, তাদের নানান ধরনের কূটনৈতিক কর্তৃত্ব পরায়ণতা, সেগুলো তো আমাদের রয়েছে। বর্ডার একটা খুবই ডেডলি বর্ডার বলতে পারি আমরা বাংলাদেশ এবং ভারতের, ফলে সেই বাস্তবতা রাজনৈতিক ময়দানের ক্ষেত্রে আছে। এবং আমি যদি বৈশ্বিক প্রেক্ষাপটের দিকে চিন্তা করি, আমি আসলে মনে করি যে বাংলাদেশের সঙ্গে ভারতের নাগরিকদের যে সম্পর্ক, সেই সম্পর্কটার ক্ষেত্রে আমাদের আসলে খুব গুরুত্বপূর্ণ একটা জোর দেওয়া উচিত। আঞ্চলিক সংস্কৃতিতেও কিন্তু আমাদের মিল আছে। একদমই, আমরা এই একই ভূখণ্ডেরই তো আমরা আসলে অংশ ছিলাম উপনিবেশের আগে, এবং উপনিবেশের একটা উপজাত হিসেবে আমাদের মধ্যে এই যে একটা ধর্মীয় একটা পরিচয়ের ভিত্তিতে দেশ ভাগ করে রেখে যাওয়া হলো এবং তার ফলশ্রুতিতে কিন্তু আমরা এখনো সেটাকে সমাধান করতে পারিনি, এবং সেটি কেবলমাত্র বাংলাদেশের জন্য একক না, বাংলাদেশ, পাকিস্তান, ভারত ইস্যুগুলো রয়ে গেছে, অবশ্যই রয়ে গেছে। আমরা না হলে যে এই ধরনের সাম্প্রদায়িক মনোবৃত্তি দেখি বর্তমান সময়ে, রাজনীতি কিন্তু সেই 47-এ যে অমীমাংসিত ইস্যুগুলো বলা হয় এবং সেগুলোকেই কিন্তু এখনো ইস্যু করে রাখা হয়, সেটাকে উপজীব্য করেই আসলে অনেকগুলো রাজনৈতিক দল এখনো রাজনীতি করে চলেছে। এবং আশঙ্কার জায়গাটা হচ্ছে যে সেই পুরনো যে রাজনৈতিক যেই বিভেদ, ধর্মীয় যেই বিভেদটা, আসলে যেই বিভেদের অনুযায়ী বাংলাদেশ এবং ভারত এবং পাকিস্তানকে ভাগ করা হয়েছে, এই যে বিভেদের রাজনীতি যারা করেন তাদের যে একটা উত্থান আমরা পুরো দক্ষিণ এশিয়া জুড়ে দেখতে পাচ্ছি, এটা আসলে আমাদের জন্য আশঙ্কার একটা জায়গা। আমাদের রাজনৈতিক ময়দানের ক্ষেত্রে বিশেষত যে দলগুলো রয়েছে, বড় দলগুলো, তাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে যে রাজনৈতিক ক্ষেত্রে পপুলার যে ডিসকোর্সগুলো আছে সেগুলো থাকবে, কিন্তু আমি সেটাকে সামলে নিয়ে আমার দেশের সঙ্গে দেশের যে পারস্পরিক সম্পর্ক, সেটা কেমন করে আমি সুসংহত করতে পারি, ন্যায্যতার ভিত্তিতে অবশ্যই। এবং সেই ন্যায্যতার ভিত্তিতে সম্পর্কটা তখনই সুসংহত করা সম্ভব যখন আপনি মানুষের সঙ্গে মানুষের সেই সম্পর্কটা তৈরি করার একটা সেতুবন্ধন তৈরি করতে পারবেন। ভারতের সঙ্গে বাংলাদেশের
দেশের একটা নাগরিকের যে সম্পর্ক সেটা কিন্তু আছে, আপনি সেটা কখনোই আসলে বিচ্ছিন্ন করতে পারবেন না। সাম্প্রতিককাল আমরা মনে থাকবে আপনি হয়তো, আমি জানি না দেখেছেন কিনা, আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকমের প্রচুর কয়েকটা ভিডিও এসেছিল যে ভারতের বর্ডার থেকে ওই পাশে নাগরিকরা এই পাশে নাগরিকদের সঙ্গে কথা বলছেন। ফলে এই যে একটা যোগাযোগ নাগরিকের সঙ্গে নাগরিকের, এই সৌহার্দ্যটাকে আমাদের আসলে সামনে নিয়ে আসার প্রয়োজন রয়েছে এবং সেটি আসলে রাজনৈতিক দলের দায়িত্ব। কারণ রাজনৈতিক ময়দানে ভারত বিরোধী থেকে আমরা কি করে নিয়ে আসবে আপনি একটা জিনিস দেখেন, ভারতের যে সরকার, বর্তমান যে সরকার রয়েছে বিজেপি সরকার, সেই সরকার বাংলাদেশে অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে যে একজন ফ্যাসিস্ট শেখ হাসিনা যিনি পালিয়ে গেছেন আন্দোলনের মুখে, তাকে কিন্তু তিনি অতিথি আপ্যায়ন করছেন এবং আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন এবং বাংলাদেশের এই ভূখণ্ডে অপরাধ করে ওই ভূখণ্ডে গিয়ে তারা নিরাপদেই জীবনযাপন করছে। সেই জায়গায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি করে এই জায়গাটিকে আপোষ করবে? আমার মনে হয় আমাদের সফট পাওয়ারের উপরে মনোযোগ দেওয়া উচিত, যেটা বাংলাদেশ সবসময় দেয় না। কারণ আমরা হার্ড পাওয়ারে আপনি ইন্ডিয়ার সঙ্গে পারবেন না, প্রথমত সামরিক শক্তির জায়গা থেকে বলি কিংবা অন্যান্য যে কোনো জায়গা থেকে বলি। ফলে আমাদের আসলে সফট পাওয়ারে গুরুত্ব দিতে হবে। সফট পাওয়ারের বলতে আমি বুঝাচ্ছি যে যেমন ধরেন ভারতের জন্য সফট পাওয়ার হচ্ছে বলিউড, এবং যার কারণে আপনি বলিউড ছাড়া শুধুমাত্র বাংলাদেশ না, ধরেন ভারতের সঙ্গে বৈরী যেই সম্পর্ক এই দেশগুলোর, পাকিস্তানও যদি আপনি ধরেন, পাকিস্তানে আমি দেখছি যে তারা বলিউড ছাড়া আসলে চলতে পারে না। শাহরুখ খান আসলে ভারতের না, শাহরুখ খান পুরো দক্ষিণ এশিয়ার। ফলে এই যে একটা সফট পাওয়ারকে তারা যে তৈরি করতে পেরেছে, আমার মনে হয় যে বাংলাদেশেরও এই ধরনের সফট পাওয়ারের উপরে গুরুত্ব দেওয়া উচিত। সেটি রাজনৈতিক ময়দানের মাধ্যমে সম্ভব না, সেটি সাংস্কৃতিক একটা বিপ্লবের মাধ্যমে সম্ভব। আপনি সাংস্কৃতিক জায়গাতে যদি গুরুত্ব দেন, যে বাংলাদেশকে প্রতিনিধিত্বশীল জায়গা থেকে, এবং সেটি একই সঙ্গে আমি মনে করি যে বাংলাদেশ তো আসলে কেবলমাত্র বাংলাদেশের নাগরিকদের জন্য না, পুরো দক্ষিণ এশিয়ার জন্যই একটা আশার ভরসার স্থল হতে পারে, যেটি নাগরিকদের জন্য একটা ভবিষ্যতের একটা আশা আকাঙ্ক্ষার ছাপ আমাদের এখানে দেখানো সম্ভব, যে সাউথ এশিয়া কেমন হতে পারে। আমি যদি বাংলাদেশকে সেরকমের একটা জায়গাতে রাজনৈতিক বয়ানের মাধ্যমে হোক, সাংস্কৃতিক বয়ানের মাধ্যমে হোক যদি তৈরি করতে পারি, আপনি দেখবেন যে দক্ষিণ এশিয়ার সকল মানুষের জন্য বাংলাদেশ একটা আশার এবং ভরসার স্থল হয়ে দাঁড়াবে। এটি আসলে আমাদের ক্ষমতার একটা বড় উৎস হতে পারে। আপনি হয়তোবা সামরিক কায়দায় শাসন করে, ভারতের তো অবশ্যই একটা শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্র হিসেবে যে দায়িত্বশীল ভূমিকার কথা আমরা বারবার বলি, সেটা তো আসলে আমরা দেখি না। কারণ আমি আমি এখানে ট্রাম্পের উদাহরণটা দিলাম, যে বর্তমান সময়ে আসলে পুরো গ্লোবাল রাজনীতির ময়দানে আন্তর্জাতিক যেই নর্মসগুলো ছিল আমরা দীর্ঘ সময় ধরে, যেগুলোকে বিশ্বযুদ্ধের পরবর্তী সময় তৈরি হয়েছিল, সেগুলো আসলে কাজ করছে না। ফলে সেরকমের একটা বাস্তবতাতে ভারতের মতন একটা দেশ, যেখানে বিজেপির মতন একটা সরকার বর্তমানে ক্ষমতাসীন আছে, তারা যে আসলে দায়িত্বশীল আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করবে, সেটি আশা করাটা খানিকটা দুরাশা মনে হয় আমার কাছে এখন। কিন্তু তারপরেও বাংলাদেশের সঙ্গে ভারতের যেই ঐতিহাসিক সম্পর্ক এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যেই সম্পর্কগুলো, সেগুলো আমাদের আসলে ট্যাপ ইন করা উচিত। যে বাংলাদেশের সঙ্গে ধরা যাক বিজেপি সম্পর্ক একরকমের, কিন্তু কংগ্রেসের সাথে সম্পর্ক কি একই রকমের? কিংবা ধরা যাক তৃণমূল কংগ্রেসের সাথে তাদের সম্পর্কটা কেমন? বা ভারত আসলে একটা বড় রাষ্ট্র, বাংলাদেশের সঙ্গে কি আসলে ভারতের দক্ষিণাঞ্চলের যে অংশগুলো রয়েছে তাদের সাথে কি আমাদের সেই যোগাযোগটা আছে? রাজনৈতিক যে সম্পর্ক, আমরা কি তাদের সঙ্গে আলাপ করি? আমরা কি তাদের চিন্তাভাবনাগুলোকে শেয়ার করি, আদান প্রদান করি? ফলে আদান প্রদানের যদি আপনি জায়গা খুঁজতে চান, আমার মনে হয় যে ভারতের মতন একটা রাষ্ট্রের ক্ষেত্রে অনেক অনেক জায়গা আছে যাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি, আমাদের একটা কথাবার্তা, এবং সেটা আসলে ডমিনিয়ারিং জায়গার বাইরে থেকেই সম্ভব। কিন্তু এই যে একটা যোগাযোগহীনতা, আমার মনে হয় যে কেবলমাত্র আমরা ওই গ্র্যান্ড ন্যারেটিভের মধ্যে অনেক বেশি আচ্ছন্ন হয়ে আছি, যে ভারতের সঙ্গে একটা নিশ্চয়ই ফেডারেল সরকার যে পলিসিগুলো গ্রহণ করে বাংলাদেশ সেটা সরাসরি ভিকটিম, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরেও আমরা দেখেছি না যে খালেদা জিয়ার মৃত্যুর পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী তো বাংলাদেশে এসছেন, তার মানে এইটুকু নর্মেটিভ সম্পর্কের বিন্দুমাত্র কিছু জায়গা এখনো অবশিষ্ট রয়েছে। আমাদের এই জায়গাগুলোকে অক্ষুণ্ণ রেখে জায়গাগুলো ধরে কাজ করার একদম, এবং আমাদের ভারতের অন্যান্য যেসব স্টেটসগুলো রয়েছে তাদের সাথে আমাদের সম্পর্কটা আরেকটু বেটার করা উচিত। আমরা কেবলমাত্র পশ্চিমবঙ্গ কিংবা ভারতের কেন্দ্রীয় সরকার, এই বাইরে যেই অংশগুলো রয়েছে তাদের সাথে আমাদের যোগাযোগ সব থেকে কম। সেটি আসাম বলেন, ত্রিপুরা বলেন, আমরা সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলের ময়দানে অনেকেই খুব ইনফ্লেমেবল একটা বক্তৃতা দেন। কিছু কাজ থাকা উচিত অবশ্যই, এবং আমাদের আমি তো মনে করি যে আমাদের আসলে নর্থের দিকে যদি আপনি যান, সেটি হচ্ছে মানে নর্থ এবং ইস্টের একটা ব্রিজ হিসেবে বাংলাদেশ আসলে ভূখণ্ডের জায়গা থেকে এবং কালচারালি অবস্থান করছে। আপনি খাদ্যাভ্যাস বলেন, আপনি পোশাক আশাক বলেন, এমনকি সংস্কৃতি, আমাদের এই যে ঋতু পরিবর্তনের উদযাপন বলেন, কিংবা ধর্মীয় অনেক ধরনের আচার আচরণেও আসলে অনেক মিল রয়েছে। ফলে আমরা আসলে এই ইস্ট এবং নর্থের একটা মাঝামাঝি জায়গায় অবস্থান করছি। ফলে আমাদের কিন্তু এটা খুব বড় লেভারেজ আছে, যেটা আমরা কালচারালি কখনোই আসলে আর্টিকুলেট করতে পারিনি। ফলে এটাই আমি যে কালচারাল দায়িত্বের কথা বললাম না, আমাদের আসলে কালচারাল দায়িত্বের জায়গাটা এটা হওয়া উচিত যে আমরা কেমন করে ইস্ট এবং নর্থের এই ব্রিজটাকে আর্টিকুলেট করতে পারি। যদি আমরা সেটাকে আর্টিকুলেট করতে পারি, তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশ একটা অল্টারনেটিভ, কালচারালি পাওয়ারফুল এবং স্ট্রং একটা ফেনোমেনন হিসেবে পুরো সাউথ এশিয়ার মধ্যে হাজির হতে পারবে। এটি আমাদের মনে হয় যে রাজনৈতিক ময়দানে
সকল রাজনৈতিক দলের একটা গুরু দায়িত্ব রয়েছে, যারা ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় যাবে কিংবা নির্বাচন এখন আছে, নির্বাচনের বয়ান তৈরি করবার সময় আমার মনে হয় যে সেটাকে গুরুত্ব দেওয়া উচিত, যে কেবলমাত্র বাংলাদেশের নাগরিকদের জন্য। আপনি যদি দক্ষিণ এশিয়ার নাগরিকদের নিয়ে চিন্তা করেন তাহলে আপনার পক্ষে একটা শক্তিশালী অবস্থানে যাওয়া সম্ভব, কিন্তু আপনি যদি কেবলমাত্র বাংলাদেশের নাগরিকদেরকে মাথায় নিয়ে কাজ করেন তাহলে মুশকিল হচ্ছে যে আপনি বাংলাদেশের মতন একটা যে ক্ষুদ্র রাষ্ট্রীয় হিসেবেই আপনার আসলে ইমাজিনারি আপনি নিজেকে বন্ধ করে রাখছেন। এই বন্ধ করার মতন লাক্সারি আমি মনে করি আমাদের নাই। একই বিষয়ে এস এম জাহাঙ্গীর, আপনি তো আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কাজ করেন, আপনার বক্তব্য কি এই ইস্যুতে? বাংলাদেশের সাথে ভারতের যে আজকে বৈরী যে সম্পর্কটা আমরা দৃশ্যমান দেখছি, এটার জন্য দুইটা, প্রথম দায়ী হচ্ছে ভারত নিজেই, আর সেকেন্ড তো ফ্যাসিস্ট, পলাতক ফ্যাসিস্ট উনি। ভারত এই জন্য প্রথম দায়ী বলছি, ভারতের উচিত ছিল বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করা, বা সেটা যদি আর একটু তারা নিজের জায়গাকে আরও বেশি মনে করতো তাদের নিরাপত্তা সিকিউরিটির জন্য, তো সে সব দলগুলোর সাথে সম্পর্ক তৈরি করতে পারত। সে এগুলো না করে ভারত কি করছে, একজন ব্যক্তির সাথে সম্পর্ক তৈরি করছে, এবং সেই ব্যক্তির সাথে সম্পর্ক তৈরি করার জন্য বাংলাদেশের কি করছে, দাদাগিরি আচরণটা দেখাইছে। এখানে কোনো ডিপ্লোম্যাটিক রিলেশন এই 17 বছরে ভারত দেখায়নি বাংলাদেশে। দেখেন, বাংলাদেশের নির্বাচন অভ্যন্তরীণ বিষয়। আমিও তখন চায়নার সঙ্গে কাজ করছি, আমার ওদের সাথে অনেক কথাবার্তা হয়েছে। চাইনিজ তারা ডিপ্লোম্যাটিক ভাষায় আমাকে বলছে যে আমরা তোমাদের দেশের সাথে কাজ করব উইন উইন রিলেশনে, এবং ওদের আর একটা কনসেপ্ট ছিল যে নো ইন্টারফেয়ার ইন্টারনাল, অন্য দেশের যে ইন্টারনাল বিষয় পলিসিগুলো। কিন্তু এই জায়গা আমাদের পার্শ্ববর্তী একটা দেশ, সে কী করলো, আমাদের দেশে নির্বাচন, শেখ হাসিনার সঙ্গে কে যাবে কে যাবে না, কাকে যাইতে বাধ্য করবে, সেটা ইন্ডিয়া সরকারের মন্ত্রী এবং কী করলো, সচিব এবং রাষ্ট্রদূত, এরা এসে সিলেকশন করে দিল। আপনার হয়তো জানা আছে, এটা 14তেও করছে, 18তেও করছে, 23-এর ঘটনা তো আইসি বললই, আপনার এটা দেখলেন। তো এই জন্য এই জায়গার যে আজকে যে সংকটটা তৈরি করছে, এটা এই ভারতের বর্তমান যে সরকার, ভারত নিজেরাই এই জায়গাটা তৈরি ক্ষমতাসীন সরকার এই উত্তরণের জন্য হবে, ভারতকেই দায়িত্ব নিতে হবে, দাদাগিরি আচরণ ছেড়ে দিতে হবে। দাদাগিরি আচরণ ছেড়ে দিয়ে বাংলাদেশের জনগণ কি চায়, বাংলাদেশের ম্যাক্সিমাম পলিটিক্যাল পার্টিগুলো তারা তো জনগণেরই প্রতিনিধিত্ব করে, তারা কি চায় সেটার সাথে তাদেরকে কাজ করতে হবে। ওনারা যে ব্যক্তিকে ওনারা ধরেন 17 বছর এখানে তাদের স্বার্থর বিষয়গুলো নিয়ে তাদেরকে শেল্টার দিয়েছে, ক্ষমতায় রেখেছে, তারা আবার এই দেশে তারা অলরেডি শেখ হাসিনা অনেকগুলো মামলা রায় হয়ে গেছে আপনারা জানেন, তাকে তাদের দেশে শেল্টার দিচ্ছে। এই জায়গাগুলোতে ভারতের কাজ করতে হবে, বাংলাদেশের জনগণকে এবং ম্যাক্সিমাম পলিটিক্যাল পার্টিকে দেখাইতে হবে যে আমরা আসলে কোনো ব্যক্তির সাথে নাই, আমরা বাংলাদেশের জনগণের সাথে আছি, এবং বাংলাদেশের জনগণের সাথে তাদের ডিপ্লোম্যাটিক রিলেশনটাই তৈরি করতে হবে। এখন বলতে গেলে সবগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যেই একটা ভারত বিরোধী মানসিকতা তৈরি হয়েছে, এটি আরও বেড়ে যেতে পারে, এবং সেটি আসলে শুধুমাত্র বাংলাদেশ না, ভারতের জন্যও ক্ষতিকর। বড় রাষ্ট্র বড় ক্ষতি, ছোট রাষ্ট্র ছোট ক্ষতি, বিষয়টা তো এরকম। হ্যাঁ, আপনি যেটা বলছেন সে ঠিক আছে, এটা শুধু বাংলাদেশের প্রেক্ষাপটই না। আপনি দেখেন ভারতের আশপাশের যে রাষ্ট্রগুলো আছে, ভৌগোলিক রাষ্ট্রগুলো, সব জায়গায় কিন্তু তারা বন্ধু হারাইছে শুধুমাত্র দাদাগিরি করতে গিয়ে। খেলোয়াড়কে ইস্যু করে কোন জায়গায় চলে গিয়েছে। ভারতের এই খেলাটি বাংলাদেশে সম্প্রচার করার জন্য না করার জন্য প্রজ্ঞাপন দিয়েছেন, সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, এবং ভারতও তো আবার ওইভাবে পাল্টা কথাবার্তা বলছে, তাদের পার্লামেন্টে পর্যন্ত এটি নিয়ে আলোচনা হয়েছে। আমার মনে হয় যে ভারত একটা বড় দেশ, ভারতের এই জায়গা দায়িত্বশীল, অভিভাবকত্বশীল আচরণটা দেখা, মানে বড় দেশের জন্য বড় বোকামি করবে। ওনারা তো এই 17 বছর আমরা দেখেই আসলাম, আজকে ওনারা যেটা মনে করতেছে না, ওনারা কি বোঝেন না যে কূটনৈতিক সম্পর্ক পিপল টু পিপল করতে হয়? আসলে ওনারা বোঝেন না, বিষয়টা এরকম না। ওনারা হচ্ছে কি 17 বছরে নিয়ে অভ্যস্ত হয়েছে, মনে করেন যে সবসময় খালি নিচ্ছেই, কিন্তু বাংলাদেশের জনগণের তাদের দেওয়ারও বিষয় না, তাদের যেটা প্রাপ্য, তাদের যেটা অধিকার, সেই জায়গাগুলো থেকে বঞ্চিত করছে। এখন তারা নিতে পারছে না, বাংলাদেশ থেকে নিতে পারছে না। এই জায়গাটাই তাদের বেশি, যখনই এই আগের শেখ হাসিনার সময় তাদেরকে যেভাবে দিয়েছে, এখন ঠিক সেইভাবে পাচ্ছে না, ভবিষ্যতেও হয়তো পাবে না। সেই জায়গাগুলোতে তারা যখন চিন্তা করতেছে, তারা তখন ওই আগের আচরণ। আর আরেকটা জিনিস আমার কাছে মনে হয়, উনি যেটা বলছে যে ভারত মনে করতেছে বড় রাষ্ট্র, ওনার এখানে হয়তো শক্তি দেখাবে,
বা তাদের ক্ষমতা দেখাবে বা হুমকি ধামকি বিভিন্ন সময় আমরা দেখতেছি যে আমাদের দেশের কোনো কিছু হলেই ওই দেশে হুমকি ধামকি শুরু হয়ে যাচ্ছে। তো এগুলো করে আমার মনে হয় যে ভারত যদি মনে করে যে আমরা বড় দেশ, সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় বাংলাদেশই পড়বে, তারা কোনো নিরাপত্তাহীনতায় পড়বে না বা তাদের সম্মুখীন হতে হবে না, তা আমি মনে করি এটা তাদের ভুল সিদ্ধান্ত। তবে আমি বিশ্বাস করি যে ভারত বাংলাদেশের সাথে তার কূটনৈতিক সম্পর্কটা পূর্বেরটা ঝেড়ে ফেলে দিয়ে আগামীতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে উইন উইন রিলেশনের জায়গা থেকে কাজ করবে। আশা করি এগুলো দেশের, উনিও বলছে যে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্কটা আস্তে আস্তে উন্নয়ন হবে। জি, এস এম জাহাঙ্গীর, একটি বিষয়ে আপনার নজরে আনতে চাই। 2012 সালে একটি খবরের শিরোনামে আমরা দেখলাম ঝিনাইদহে আরও এক স্কুল ছাত্রকে অপহরণ করে হত্যা। এই ঘটনাটি কিন্তু আমরা কয়েকদিন আগেও দেখলাম যে এরকম তুলে নিয়ে গেছে র্যাব, ডিবি পরিচয় স্বীকার করছে না। এই জায়গাটি থেকে আমরা বেরোতে পারছি না। আসলে অপহরণ, গুম, এইটা তো 17 বছরের একটা কালচারে পরিণত। এটি কিন্তু এই বৈধ সরকারের বিরুদ্ধে হয়ে গেছে। গত সরকারের বিরুদ্ধে আন্দোলনের কিন্তু একটা বড় জায়গা ছিল। গুম কেন হচ্ছে, গুম খুন, এগুলো নিয়ে কিন্তু বড় প্রতিবাদ উঠেছে, আন্তর্জাতিক মহলেও কিন্তু এটি নিয়ে ঝড় উঠেছে। কিন্তু সেই জায়গাটি থেকে আমরা পুরোপুরি বের হতে পারছি না, পারি নাই। তবে একটি রাষ্ট্র যদি তার নাগরিককেই নিরাপত্তা দিতে না পারে, বের হতে না পারলেও অতীতের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে আসছে, অনেকটাই কম হয়েছে। তবে আশা করি এগুলো তাদের নাগরিক অধিকার বা নাগরিক নিরাপত্তা, আমার মনে হয় যে আগামীতে যেহেতু সামনে একটা নির্বাচন, যদি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে, নির্বাচনে যদি জনগণের সরকার আসে তাহলে জনগণের অধিকার, জনগণের নিরাপত্তা সেটা ভাববে। আশা করি এই গুম, অপহরণ 17 বছরের যে সংস্কৃতি, মানে এই গুম সংস্কৃতি কেন চালু হয়েছিল, গুম অপহরণ, এই সংস্কৃতিটা বিগত রিজিমে মাথাচড়া দিয়েছিল কেন? গুম অপহরণ এই সংস্কৃতি তো শেখ হাসিনার ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত এবং করার আমরা জন্য। দেখেছি জাহাঙ্গীর, আমি আপনার আলোচনা একটু যুক্ত করতে চাই যে মুক্তিপণ, গুম অপহরণ করে মুক্তিপণ আদায়, এবং প্রশাসন বলছে যে এই উদ্ধার করে ফেলবো, একটু পরে উদ্ধার করে ফেলবো, কখনো কখনো মরদেহ উদ্ধার হয়েছে, কখনো কখনো আর ফেরেই নেই। দেশের জনগণেরকে ভয় ভীতি দেখাইছে শেখ হাসিনার তার ফ্যাসিজমকে একেবারেই চিরস্থায়ী করানোর জন্য। মূল কথা হচ্ছে যে গুম অপহরণ সংস্কৃতি এই 17 বছরে যা করেছে সেটা হচ্ছে এই অবৈধ যে সরকার ছিল, অবৈধ নির্বাচন এবং দেশের তাদের কি রাজত্ব, তাদের ফ্যাসিজম, এটা দীর্ঘস্থায়ী করার জন্য, যুগের পর যুগ চালানোর জন্যই তারা এই গুম অপহরণ করে মানুষের মধ্যে ভয় ভীতি, যাতে মানুষ তার অধিকার নিয়ে আর কোনো জায়গায় কথা না বলতে পারে। জি, ধন্যবাদ অলি হোসেন। আরেকটি সংবাদের শিরোনাম আমরা দেখছি, রাশিয়ার সঙ্গে 12,000 কোটি টাকার ঋণ চুক্তি 2013 সালে। এই ধরনের মেগা প্রকল্প অনেক হয়েছে, অনেক ঋণ চুক্তি হয়েছে, সেই ঋণের বোঝা এখন আমাদের বইতে হচ্ছে। এগুলোর ব্যাপারে আমাদের ভাবা উচিত কিনা? নিঃসন্দেহে আমরা যখন মেগা প্রকল্পের ক্ষেত্রে মেগা দুর্নীতির তো অসংখ্য উদাহরণ আমাদের সামনে অলরেডি আছে, কিন্তু তার পাশাপাশি নিঃসন্দেহে এগুলো মেগা বিপদ হিসেবে আমাদের ঘাড়ের উপরে আছে। এখন পারমাণবিক একটা প্রকল্প আমাদের আসলে ম্যানেজ করবার মতন মানুষ আছে কিনা সেটা একটা বড় প্রশ্ন। তারপরে দুর্ঘটনা যদি ঘটে তার ফলে কি ঘটবে এবং সেই দুর্ঘটনা মোকাবিলা করবার জন্য আমাদের আসলে কোনো ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা। আমরা সামান্য একটা বিল্ডিং এর আগুন নেভাতেই যেই হিমশিম খাই, একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে, তবে বাংলাদেশের জন্য তো একটা ভীষণ বড় প্রাকৃতিক বিপদ, মানুষের প্রাণহানি থেকে শুরু করে ভবিষ্যতের জন্য আমাদের কতদিন সেটাকে বহন করতে হবে আমরা আসলে জানি না। ফলে এই ধরনের মেগা প্রকল্পের ক্ষেত্রে আমাদের অত্যন্ত সতর্কতার সাথে আসলে চুক্তিগুলো করবার কথা ছিল, কিন্তু আমরা দেখেছি যে অতীতে যেই চুক্তিগুলো হয়েছে সেগুলো এমনভাবে করা হয়েছে যে আমরা এখন চাইলেই সেগুলো থেকে বের হয়ে আসতে পারছি না। ফলে এক ধরনের একটা বিষ ফোড়া হিসেবে আমাদের উপরে সেই চুক্তিগুলো এখনো জেকে বসে আছে। আমরা কিন্তু চুক্তিগুলো ভবিষ্যৎ সরকারের এগুলো অনেক কঠিন হবে, কারণ চুক্তি তো অলরেডি স্বাক্ষরিত হয়ে গেছে। ফলে সেই চুক্তির মধ্যে যে প্রভিশনস গুলো রয়েছে সেটা যেই সরকারই থাকুক না, তারা তো রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের চুক্তি করছেন, তারা তো একটা নির্দিষ্ট সরকারের সঙ্গে চুক্তিটা করছেন না। যদি নির্দিষ্ট সরকারের সঙ্গে চুক্তিটা করতেন তবে ভিন্ন প্রসঙ্গ ছিল। এখন রাষ্ট্র হিসেবে আমাদের যখন এই চুক্তিগুলোকে বহন করতে হবে তখন আমাদের উপরে আসলে আরো বাড়তি বোঝা, এবং এটা আমাদের জন্য একটা বড় বিপদ হয়েই যাবে। কারণ আমরা তো রূপপুর পারমাণবিক কেন্দ্র তো প্রায় সম্পন্ন হয়ে গেছে অলরেডি, সেখানে ইউরেনিয়াম নিয়ে এসে কাজ করা শুরু করা হয়ে গেছে, কিন্তু ভবিষ্যতে আসলে এটার কি অবস্থা হবে সেটা আমরা আসলে এখনো বলতে পারছি না। কারণ ভবিষ্যৎ সরকার কি করবে?
ভবিষ্যৎ সরকারের প্রথমত অবশ্যই এটাকে এগুলো তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে কি? ভীষণ বড় একটা চ্যালেঞ্জ হবে। একটা সুবিধা আছে যে ধর যাক এটা তো আসলে এক ধরনের কূটনৈতিক চাপ তৈরি করার জন্য আসলে খানিকটা একটা ইনস্ট্রুমেন্টালাইজড একটা অবস্থায় আছে, যে আপনি রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো করছেন দেখে ভারত হয়তো বা সেখানে একটু সতর্ক আচরণ করবে আপনার সঙ্গে। এই ধরনের একটা রিপল ইফেক্ট আছে এই ধরনের প্রকল্পগুলো, সেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। এবং একই জিনিস চায়নার সঙ্গে, যেমন আমরা দেখেছি চায়নার সঙ্গে আমাদের যে একটা বাঁধের চুক্তি হবার কথা ছিল অববাহিকাতে, তখন কিন্তু আমরা ভারতের ক্ষেত্রে বিভিন্ন রকমের ডিফারেন্ট রিয়াকশন দেখতে পেয়েছি। ফলে এই ধরনের বড় প্রকল্পগুলো আমাদেরকে কখনো কখনো ডিপ্লোম্যাটিক ল্যাভারেজ দিতে পারে। ফলে সেটাকে আমাদের খুবই কৌশলগতভাবে ব্যবহার করার একটা যেমন প্রয়োজনীয়তা আছে, তেমনি একই সঙ্গে এই ধরনের প্রকল্পগুলোর যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে তাহলে আমরা সেটাকে কেমন করে মোকাবিলা করব, সেই পরিকল্পনা ছাড়া এই ধরনের প্রকল্প করাটা খুবই একদমই ভয়ঙ্কর একটা আচরণ আমি মনে করি। এবং আমরা দেখেছি দুনিয়াতে বিভিন্ন জায়গাতে যখনই এই ধরনের একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে, চেরনোবিল তো একটা খুব বাজে উদাহরণ হিসেবে আমাদের সঙ্গে আছে, কিন্তু আমরা দেখেছি অনেক নিউক্লিয়ার শক্তিধর রাষ্ট্র কিন্তু শেষ পর্যন্ত তাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলোকে বন্ধ করে দিয়ে বিকল্প জ্বালানি কিংবা নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকেছেন। ফলে আমাদের হয়তো আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা যদি আমরা চিন্তা করি, আমাদের এক ধরনের একটা নবায়নযোগ্য জ্বালানির মেকানিজমের দিকে আমাদের যেতে হবে। সেই আন্দোলন কিন্তু আমাদের এখানে আছে। আমরা সুন্দরবন আন্দোলনের সময় দেখেছি, এমনকি রূপপুরের সময় আমরা দেখেছি আন্দোলন হয়েছে, কিন্তু অত শক্তিশালী আন্দোলন হয়নি, কারণ অলরেডি তখন আওয়ামী লীগ সরকার অনেক জেকে বসেছিল তার সকল প্রকারের নিপীড়নমূলক অবস্থা নিয়ে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে তার যেসব ইনস্ট্রুমেন্টসগুলো রয়েছে সেগুলোকে নিয়ে। কিন্তু রাশিয়ার সঙ্গে আমাদের যে চুক্তিটা আছে বর্তমানে, সেটা আমাদের জন্য খানিকটা ডিপ্লোম্যাটিক একটা লেভারেজ দিতে পারে, যেটি ভবিষ্যতের সরকার যারা ক্ষমতায় আসবেন তারা হয়তো বা সেটাকে ব্যবহার করতে পারবেন। কিন্তু আমি মনে করি না যে বাংলাদেশের জন্য এই ধরনের বড় মেগা প্রকল্পগুলো আসলে নেওয়াটা এখনো পর্যন্ত সমীচীন, যেখানে আমরা আমাদের দেশের বিপদের কথা চিন্তা করে সেটাকে মোকাবিলা করার মতন যথেষ্ট প্রস্তুতি না নিয়ে এই চুক্তিগুলো আসলে রাখা আমাদের জন্য ভীষণ রকমের মুশকিলের। জি, একই বিষয়। পারমাণবিক যে পাওয়ার প্ল্যান্টটা আমাদের দেশে তৈরি হয়েছে, এটার অতীতের আমরা পেপার পত্রিকায় যেভাবে দেখেছি যে মনে করেন বালিশ কাণ্ডই হয়ে গেছে রাষ্ট্রের সঙ্গে, যেটা এটা চুক্তি একটা হয়ে গেছে, হয়তো অনেক চুক্তি এইটা করার জন্য ওইটাকে বাদ দেওয়া সম্ভব হবে না। এখন আমাদেরকে আমরা আমাদের যারা নির্বাচিত সরকার, যারা নির্বাচনে ক্ষমতা আসবে, তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ যে এই জিনিসটা কতটা আমাদের দেশের নাগরিকের জন্য নিরাপদ করতে পারে। উনি যেটা বলছে যে এইটা যদি একটা দুর্ঘটনা হয়, ওইটা প্রোটেক্ট করার জন্য ম্যানেজমেন্টটা প্রোটেক্ট করার মতো। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের ওই পাওয়ার প্ল্যান্টের জন্য অন্য দেশ থেকে ভাড়া করে নিয়ে আসা না, আমাদের দেশের নিজস্ব দক্ষ লোক তৈরি করতে হবে, যাতে তাৎক্ষণিকভাবে, যদি দুর্ঘটনা তো মানুষের বা যে কোনো জিনিসের হতেই পারে, যে তাৎক্ষণিকভাবে যেন এইটা প্রোটেক্ট করতে পারে। পাশাপাশি ওখানে যে ধরনের ব্যয় হয়েছে, একটা বালিশই যদি ৫,০০০ হয়ে যায়, আরও অনেক ধরনের দুর্নীতি হয়েছে, কেনাকাটা হয়েছে, আমার তো মনে হয়েছে যে লো কোয়ালিটির জিনিসপত্র অনেক ব্যবহার করা হয়েছে। সে বিষয়গুলো আগামীতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে তাদের এই জায়গাটাই, পাওয়ার প্ল্যান্টটা যেহেতু বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় মেগা প্রজেক্ট, এটাই হলো বড় প্রজেক্ট, এই জায়গা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটা আমাদের যেমন পাওয়ার সাপ্লাই করবে, পাওয়ারের সহজলভ্যতা দিবে, সেই জায়গায় কিন্তু আমাদের দেশের প্রতিটা নাগরিক এবং দেশের জন্য ঝুঁকিটাও বেশি। সেই ঝুঁকিটা কিভাবে আপনার ওই ঝুঁকিটাকে কমায় আনা যায় বা ঝুঁকিটাকে প্রোটেক্ট করা যাবে যদি কোনো দুর্ঘটনা, সেই জায়গায় বেশি করে নজর দিতে হবে। সবচেয়ে বড় কথা, আমাদেরকে দক্ষ লোক তৈরি করতে হবে এবং দক্ষ ওনার যে মেশিনারিজগুলো আছে, যেগুলো বিগত সরকার এগুলো কেন হিসেব করেনি কেন? বিগত সরকারের যেটা হয়েছে, শেখ হাসিনাকে ফ্যাসিজম করার পিছনে কিন্তু সরকারি আমলার একটা বড় ভূমিকা। কারণ ওই সরকারি আমলা, আপনি জানেন যে দিনের ভোট রাতে হয়ে গেছে, কারা করেছে? পুলিশ প্রশাসন করেছে। আপনি তো সবই জানেন। তো তাদেরকে তো খুশি করতে হয়েছে, কারণ সে তো জনগণের ভোটে ক্ষমতায় বসেনি। তাহলে সে যদি জনগণের ভোটে, তাকে ক্ষমতায় কারা বসিয়েছে? কিছু সরকারি আমলা দ্বারা তার ফ্যাসিজমকে সহযোগিতা করেছে এবং দীর্ঘস্থায়ী করার জন্য সব ধরনের সহযোগিতা করেছে। আমি মনে করি যে তাদের সব ধরনের সহযোগিতা করার জন্য এবং তার দলের নেতাকর্মী যারা, তাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্যই সেই কাজগুলো করছে। সরকার জানে না? আমি মনে করি অবশ্যই সরকার জানে, জেনেও সরকার এটা তাদেরকে সহযোগিতা করেছে। আপনি যারা পিডি হয়েছে, সরকারের লোক হয়েছে, যারা ডিপিডি হয়েছে বা অন্যান্য যারা বিজ্ঞানী হয়েছে, সে সরকারের লোকজন ছিল না, তো সরকার তাদেরকে সহযোগিতা করছে। এস এম জাহাঙ্গীর, আরেকটি বিষয়, 2022 সালের খবর, পুলিশি তদন্তের নামে গুম হওয়া ব্যক্তির স্বজনদের হয়রানি বন্ধ করা হোক, এরকম একটি দাবি উঠেছিল। কি মনে হয়? আমি মনে করি যদি জনগণের ভোটে ক্ষমতায় আসে, জনগণই সিদ্ধান্ত দিবে, তাহলে হয়তো গুম কালচার ফিরে আসার সম্ভাবনাটা আমি দেখি না। তবে যদি ফিরে আনে,
তাহলে এই 17 বছরে ফ্যাসিস্টে যেভাবে পালিয়ে যেতে হয়েছে তাদেরকেও ওই করতে হবে, জনগণ যেটা রায় দেবে একই পথে যেতে হবে। আর একটা জিনিস বলি, তদন্ত একটা গুরুত্বপূর্ণ, তদন্ত দিয়ে কিন্তু আমরা যারা বিএনপি করা লোকজন, আমরা যারা 17 বছরে হামলা মামলায় গুম বিভিন্নভাবে জড়িত, এখন তদন্ত, এখন এই তদন্তর জিনিসগুলোতে আমারে ভুগতে হচ্ছে। আমরা একটা মামলা যারা করছে তদন্তর জায়গাতে ভুগতেছেন। তদন্ত কিভাবে আপনি করবেন? জানেন, কাউকে তুলে নিয়ে গেছে, সে কি দেখছে, মানে চিনে কাউকে, কোনো নেম প্লেট ছিল, বা কারুর বাসায় যা ধরেন নিয়ে আসছে সব কিছু, সে কাউকে চিনছে। এখন আপনি কিভাবে, আপনার কাছে যদি আমি ধরেন আমাকে তুলে নিয়ে গেল, আমি তো কাউকে চিনি না, নিয়ে তো চোখ বাঁধে অমুক করে, তো তাহলে সেই তদন্তগুলো কিভাবে করতেছে? এটাও তো এও মনে করেন যে আমি একজন ভিকটিম, আমি ভিকটিম ওই 17 বছর থাকছি, এই সময় তদন্তর নামে আমি ভিকটিম, আরও নানান ধরনের ধরেন আমার কাজকর্মের অসুবিধা, আরও ভিকটিমাইজ হচ্ছে, আমার কাজকর্মের অনেক ধরনের অসুবিধা হচ্ছে। তো এগুলো সরকার কিভাবে একটা সহজ ওয়ে বের করবে, আমার এটা এখনো আমি দেখছি না। তদন্ত কথা ভবিষ্যতেও তো এরাই তদন্ত কথা, আপনার তদন্ত কথাই এত তদন্ত, এরাই তো তদন্ত করতেছে। দেখেন, আমাদের মনে হয় যে সরকারের আরও কিছু জায়গা কাজ করতে হবে। আমি একটা দেশে ছিলাম, চায়নাতে ছিলাম, ওরা ওদের একজন লোককে ধরেন ভিকটিম হোক আর একজন অপরাধী হোক, তাকে তাদের ফাইন্ড আউট করতে খুবই ইজি, কারণ ওদের একটা বিগ ডাটা সিস্টেম। আপনি কি করছেন, ওদের সেন্ট্রালাইজ অটো ধরে ফেলতেছে, অর্থাৎ তদন্তর ঝামেলায় কিন্তু তাকে পোহাইতে হচ্ছে না। অমকের সাক্ষী, আবার হয়েছে কি, আমার একটা মামলায় আপনি ওই অঞ্চলের দারোয়ান বা অমক তমক তাদেরকে গিয়ে মনে করেন যে সাক্ষী হিসেবে, তারা সাক্ষী দিতেও চায় না। কারণ কেন দিতে চায় না? তাকে কোর্টে যাইতে হবে, এইটা করতে হবে, ওইটা করতে হবে, সে তো কাজে ব্যস্ত থাকে, সে তো নিজের কাজকর্ম বাদ দিয়ে অন্য জায়গায় সে যাইতে চাবে না। এজন্য আমি এই তদন্ত ঝামেলাগুলোতে, আমি একটা দেশের উদাহরণ দিয়ে বললাম, এগুলো সরকার ইচ্ছা করলে মানে খুব রাষ্ট্রীয়ভাবেই, অর্থাৎ পার্টিকুলার ব্যক্তিকে যেন এই তদন্তের নামে হয়রানি না, তদন্ত নামে এই হয়রানির যেন না থাকে। আর গুমের বিষয়টা বলি, যেই করুক, গুম বলুক, অপহরণ করুক, আমি মনে করি জনগণের ভোটে যদি কেউ ক্ষমতা আসে, জনগণের রায় নিয়ে সে জনগণের বিষয়টা বুঝতে পারবে। এজন্য গুম অপহরণ কালচার আমার ধারণা এটা থাকবে না। যদি আসে তাহলে তাদেরকে পরিণতি ভোগ করতে হবে। জি শান ভাই, একেবারেই ছোট্ট করে শেষ করতে হবে 1-2 লাইনের মধ্যে। এই তদন্ত হয়রানি, এটি আমরা গত 15 বছর ধরে দেখেছি। তদন্তের নামে ভিকটিম আরও ভিকটিম হয়েছে এবং অপরাধী নানানভাবে ফাঁক দিয়ে বেরিয়ে গেছে। ভবিষ্যৎটা কেমন? আমার মনে হয় যে এটা খুব সহজ হবে, কারণ আপনার একটু আগে যেটা আমরা যে প্রসঙ্গটি আলাপ করলাম, যে আসলে তদন্ত এবং মামলার সঙ্গে যে বাণিজ্যের সম্পর্কটা তৈরি হয়েছে, আমরা যদি সেটাকে বন্ধ করতে না পারি, তাহলে তদন্তের নামে হয়রানি আসলে বন্ধ করা অনেক কঠিন হবে। কারণ তারা তদন্তের নামে গিয়ে 500 টাকা থেকে 1000 টাকা থেকে শুরু করে আরো অসংখ্য, যার কাছ থেকে যা পারেন সেই অর্থ তারা সংগ্রহ করেন। পাসপোর্ট ভেরিফিকেশনেও একদমই আইন হয়ে গেল। এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে তাদের হাতে ন্যস্ত দায়িত্বটাকে বাণিজ্যের জন্য ব্যবহার করছেন, এটাকে যদি আপনি বন্ধ করতে না পারেন, তাহলে আসলে আমরা গুম বলি, খুন বলি, কিংবা মামলা এবং তদন্তের নামে হয়রানির কথা বলি, এটা আমরা বন্ধ করতে পারবো না। ফলে ভবিষ্যতের রাজনৈতিক দলগুলোর জন্য এটা একটা শিক্ষা নেওয়ার প্রয়োজন রয়েছে, যে আপনি যদি রাজনীতিকরণ করেন, যে আপনি ছাত্রদল বা ছাত্রলীগ করেছেন, আপনাকে আমি পুলিশের একটা থানাতে পোস্ট করলাম, আপনি সেখানে ব্যবসা করতে পারবেন আর কি, আপনার যাতে টাকা পয়সা ইনকাম করার একটা সুযোগ তৈরি হয়। এটা যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে আসলে পুলিশ প্রশাসনকে আমরা কখনোই এই ধরনের মানে জনগণের বন্ধু একদমই পারবো না, এবং আমরা তাদের এই ধরনের যে অপচর্চাগুলো রয়েছে সেগুলো বন্ধ করতে পারবো না। ফলে সেটা আমাদের জন্য অনেক একটা ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এসএম জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ দুইজনকেই। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন এক পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।